কথাটা বলে উনি আলতো হাতে শ্রাবণীর চোখের পানি মুছিয়ে দিলেন। তারপর রাগে কিরমির করতে করতে বলে উঠলেন, যেই অসভ্যটা অ্যাক্সিডেন্টটা করেছে ওকে যদি একবার সামনে পেতাম তাহলে থাপ্পড় মেরে ওর মুখের সবগুলো দাঁত ফেলে দিতাম। জানোয়ারের বাচ্চা কোথাকার। মা বাবা মনে হয় ওদের কোনো শিক্ষাই দেয়নি, তাই তো রাস্তায় বের হওয়ার সময় চোখগুলো পকেটে ঢুকিয়ে বের হয়। ইরাজ মাত্রই সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ওর মায়ের কথা শুনে ও পা ফসকে সিঁড়ির এক ধাপ মিস করে অন্য ধাপে পা দিয়ে ফেলে। হোঁচট খেয়ে পড়তে যেতে নিয়েও সিঁড়ির রেলিং ধরে আবারও নিজেকে সামলে নেয়। হোঁচটের শব্দে ইরাজের মা চোখ তুলে সিঁড়ির দিকে তাকায়। কর্কশ কণ্ঠে ইরাজকে উদ্দেশ্য করে বলেন, কি ব্যাপার, দেখে হাঁটতে পারো না? তুমিও কি চোখ পকেটে নিয়ে হাঁটাচলা করো নাকি? না, আসলে খেয়াল ছিল না। মিনমিন স্বরে কথাটা বলে ইরাজ সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে এসে ওর মায়ের মুখোমুখি দাঁড়ায়। খেয়াল করে শ্রাবণীর এক হাতে ব্যান্ডেজ লাগানো আর অন্য হাতে বেশ অনেকটা জায়গা জুড়ে ইনজিওর্ড হয়ে রয়েছে। ইরাজ বুড়ো কুচকে ওর মায়ের উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, কি হয়েছে ওনার হাতে? এভাবে ইনজিউর্ড হলেন কিভাবে? ইরাজের মা শ্রাবণীর হাতের ক্ষতস্থানে মুখ দিয়ে ফু দিতে দিতে বলেন, কিছু ছাগলের বাচ্চা আছে যারা রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার পর মানুষকে আর মানুষ বলে মনে করে না। সেই রকমই একটা ছাগলের বাচ্চা শ্রাবণী রিকশায় ধাক্কা দিয়েছে, আর মেয়েটা রিকশা থেকে গর্তে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। কী সব বলছো আম্মু? এভাবে কেউ কাউকে বলে? ইরাজের কথা শুনে ওর মা রাগী দৃষ্টিতে ওর দিকে তাকায়। তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, তোমাকে বলেছি নাকি? তোমার এত গায়ে লাগছে কেন? ইরাজের মা কথাটা বলার সাথে সাথে রান্নাঘর থেকে টং করে কিছু একটা পড়ার আওয়াজ আসলো। সাথে সাথেই ইরাজের বাসায় হেল্পিং হ্যান্ড মেয়েটা ও খালাম্মা গো বলে চিলিয়ে উঠল। ইরাজের মা চমকে রান্নাঘরের দরজার দিকে তাকালেন। চিন্তিত স্বরে ব্যস্ত হয়ে বলে উঠলেন, এই মেয়ে আবার কি কাণ্ড ঘটালো কে জানে। কথাটা বলে উনি বসা থেকে উঠে রান্নাঘরের দিকে ছুটে গেলেন। যাওয়ার আগে ইরাজের উদ্দেশ্যে বললেন, হিরাজ, তুমি কষ্ট করে শ্রাবণীর হাতটা একটু ব্যান্ডেজ করে দাও বাবা, আমি দেখে আসি ওই মেয়ে আবার চিল্লাচ্ছে কেন। কথাটা বলে উনি রান্নাঘরে ছুটে গেলেন। ইরাজ এগিয়ে এসে শ্রাবণীর পাশে বসলো, কিন্তু ও শ্রাবণীর হাত ধরার আগেই শ্রাবণী দ্রুত ওখান থেকে বেশ অনেকটা দূরে সরে বসলো। তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি নিজেই করে নিতে পারবো, আপনার সাহায্য আমার কোনো দরকার নেই। ইরাজ কঠিন দৃষ্টিতে তাকালো শ্রাবণীর দিকে। শ্রাবণীর হাত বাড়িয়ে অ্যান্টিসেপটিক লাগানো কটনটা হাতে নিয়ে নিজে ক্ষতস্থানে ক্লিন করার চেষ্টা করতে লাগলো। ইরাজের মেজাজ বিগড়ে গেল। ও আচমকা শ্রাবণীর ক্ষতস্থানটা জোরে চেপে ধরে ওকে হির হির করে টেনে নিজের কাছাকাছি বসালো। শ্রাবণী ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে খাতরাতে লাগলো। ইরাজ ওর হাতটা ছেড়ে দিয়ে আর একটা কটনের টুকরোতে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে অত্যন্ত শীতল কণ্ঠে কিন্তু শক্ত কণ্ঠেই বলল, শান্ত হয়ে বসে থাকো, নাহলে এর থেকে বেশি আঘাত পেতে পারো। শ্রাবণী নাক মুখ কুচকে ব্যথাতুর কণ্ঠে বলল, আপনি কি মানুষ? হ্যাঁ অবশ্যই, তবে আমাকে কেউ ফালতু অ্যাটিটিউড দেখালে আমি জানুয়ারির থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারি। কথাটা বলতে বলতে ইরাজ শ্রাবণীর হাতে বেশ সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। পুরোটার সময় শ্রাবণী অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। ওর দু চোখ অশ্রুতে ছলছল করে উঠল। সত্যি তো এটাই, শ্রাবণীর হাতের আঘাতের চেয়ে ইরাজ ওকে স্পর্শ করাটা ওকে বেশি পীড়া দিচ্ছে। ব্যান্ডেজ করা শেষ হতেই শ্রাবণী ছটপট উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য দ্রুত সামনের দিকে হাঁটা দিতেই পেছন থেকে ইরাজ শান্ত কণ্ঠে বলে উঠল, তোমার এখানে আসা একদম উচিত হয়নি শুক্তারা। এখানে এসে তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো। শ্রাবণীর পা জোড়া থমকে গেল। ও সামনের দিকে নিজের দৃষ্টি রেখেই কান্না জড়ানো কণ্ঠে কঠোর স্বরে বলল, আমি যদি আগে খুনাক্ষরেও জানতে পারতাম এটা আপনার বাড়ি আর সূচনা আপু আপনার নিজের বোন, তাহলে এই বাড়িতে আসা তো দূরের কথা, এই বাড়ির ত্রিসীমানাও কখনো পার রাখতাম না। কথাটা বলে শ্রাবণী আর এক সেকেন্ডও ওখানে দাঁড়ালো না। নিজের চোখের পানি আড়াল করে এক ছুটে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ইরাজ অবাক হয়ে বসে শ্রাবণীর যাবার পানে তাকিয়ে রইল। ও তো আজকে সারাদিন এটাই ভেবেছে যে শ্রাবণী ওর খোঁজ পেয়ে এখানে এসেছে, কিন্তু শ্রাবণী তো বলল ও জানতোই না এটা ইরাজের বাড়ি। তাহলে ও এখানে আসলো কিভাবে? আর সূচনার সাথেই বা ওর পরিচয় হলো কিভাবে? রাত 10টা বাজে। ইরাজের রুমের ব্যালকনিতে সূচনা আর ইরাজ দাঁড়িয়ে আছে। সূচনা এতক্ষণ শ্রাবণীর বিষয়ে ইরাজকে সবটা বলেছে। সবটা শুনে ইরাজ এক প্রকার থম মেরে গেছে। ওর চোখের সামনে অনুশোচনার চিহ্ন ফুটে উঠেছে। সূচনা ব্যালকনির রেলিংয়ের উপর হাত রেখে উদাস দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যে পিন পতন নীরবতা। নীরবতা কাটিয়ে সূচনা বিষাদ ভরা কণ্ঠে বলে উঠল,
এসব কেন করলি ইরাজ? কিসের অভাব ছিল তোর? কেন একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করলি? একটা বার ভেবে দেখেছিস সেদিন যদি আমি শ্রাবণীকে না বাঁচাতাম তাহলে কি হতো? সুইসাইড করতো মেয়েটা, আর ওর মৃত্যুর জন্য দায়ী থাকতি একমাত্র তুই। তারপর পারতি তো নিজেকে ক্ষমা করতে? কখনো পারতি কারো মৃত্যুর কারণ হওয়ার অনুশোচনা থেকে মুক্তি পেতে? ইরাজ সূচনার কোনো কথার জবাব না দিয়ে ধপ করে ফ্লোরের ওপর বসে পড়ল। তারপর হাঁটু ভাঁজ করে তার ওপর দুহাত রেখে দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে রইল। সূচনা ইরাজের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো, খানিকটা রাগ নিয়ে বলল, ইরাজ, বাবা মা যদি এসব একবার জানতে পারে তাহলে কি হবে তুই ভাবতে পারছিস? তোর তো ভাগ্য ভালো শ্রাবণীর সাথে তুই এত বড় একটা অন্যায় করার পরেও ও এখন অবধি বাবা মাকে কিচ্ছু জানায়নি। না হলে ওনাদের আদর্শ ছেলে এসব কার্যকলাপ শুনে ওনারা তো এতদিনে হার্ট অ্যাটাক করতেন। ইরাজ প্রাণহীন দৃষ্টিতে তাকালো সূচনার দিকে, নিস্তেজ কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই আমাকে এসব আগে কেন জানাসনি দি ভাই? কেন জানায়নি? কি করতাম জানিয়ে? তোর অপকর্ম ঢাকার জন্য তুই যাতে ওই মেয়েটাকে খুন করে ফেলতে পারিস সেটার একটা সুযোগ করে দিতাম। সূচনার কথা ইরাজ চমকে উঠল, আহত কণ্ঠে বলল, তোর কি আমাকে খুনি মনে হয় দি ভাই? তোর মনে হয় এই সামান্য একটা কারণে আমি কাউকে খুন করতে পারি? আমার মনে হওয়া না হওয়া কি আসে যায় ইরাজ? আমি তো এতদিন এটাও মনে করতাম যে আমার ভাই একজন চমৎকার ব্যক্তিত্বের মানুষ, কিন্তু সেটা তো সত্যি নয়। বাকি সবার মতো তার মনটাও যে কুৎসিত কয়লাতে পরিপূর্ণ। আমার ভাইকে নিয়ে এতদিন আমার মনে যেসব ধারণা ছিল সেই সব কিছুই তো তুই ভুল প্রমাণিত করেছিস। তুই প্রমাণ করে দিয়েছিস তুইও সমাজের সেই জঘন্যতম মস্তিষ্কের মানুষগুলোর একজন, যারা কিনা নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য মেয়েদের জীবন নষ্ট করতেও পিছপা হয় না। সূচনার কথা শুনে ইরাজ প্রাণহীন নিস্তেজ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। তারপর অনুতপ্তে জর্জরিত হওয়া বিষাদময় কণ্ঠে বলে উঠল, আমি কিছুটা সময় একা থাকতে চাই দি ভাই। প্লিজ তুই এখন এখান থেকে চলে যা, আমাকে আমার মতো ছেড়ে দে। কথাটা বলে ইরাজ দেয়ালের সাথে হেলান দিয়ে আবারও চোখ জোড়া বন্ধ করে নিল। সূচনা বিরক্তির দৃষ্টিতে কিছুক্ষণ ইরাজের দিকে তাকিয়ে গটগট করে হেঁটে ওখান থেকে বের হয়ে আসলো। ওর পুরো শরীর রাগে জ্বলছে, ইচ্ছে করছে ইরাজকে আরও কিছু করা কথা শুনিয়ে দিতে, কিন্তু ইরাজ তো সেই সুযোগটাই দিল না। কোনো তর্ক বিতর্ক না করে ছেলেটা সব শুনে কেমন শান্ত হয়ে গেল, যার কারণে সূচনা এতদিন ওর মনের মধ্যে পুষে রাখা রাগটাও ইরাজের ওপর ছাড়তে পারল না। রাত 12টা। সূচনা ডিনার শেষ করে একটা প্লেটে করে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে আসতে লাগলো। উপরে উঠতে উঠতে হঠাৎ ওর চোখ গেল ইরাজের রুমের দরজার দিকে। দরজাটা বন্ধ দেখা যাচ্ছে। যখন থেকে সূচনা ওর রুম থেকে কথা বলে বের হয়েছে তখন থেকেই দরজাটা বন্ধ। এর মধ্যে ইরাজও আর রুমের বাইরে বের হয়নি, রাতে ডিনারও করেনি। শ্রাবণীও রাতে ডিনার করেনি। হাত পায়ের ব্যথা নিয়ে পুরোটা সন্ধ্যা রুমেই বসেছিল। সূচনাকে জিজ্ঞেস করেছিল ও ডিনার করবে কিনা, কিন্তু শ্রাবণী সাপছাপ বলে দিয়েছে ওর খিদে নেই, ও রাতে খাবে না। তাই সূচনা ওর খাবারটা রুমে নিয়ে যাচ্ছে। সূচনা ভালো করেই জানে শ্রাবণী আজকে সারাদিন তেমন কিছুই খায়নি, যদিও ইরাজও সারাদিন না খেয়েছিল সেটা সূচনার মায়ের কাছ থেকেই শুনেছে, কিন্তু এই ব্যাপারেও তেমন মাথা ঘামাচ্ছে না, কারণ এটাই ইরাজের শাস্তি। সূচনা চায় ইরাজ নিজের কৃতকর্মের জন্য পস্তাক, শাস্তি পাক। সূচনা খাবার প্লেট হাতে নিয়ে ওপরে ওর রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা ঠেলে ভিতরে ঢুকতে যাবে, ঠিক তখনই সেই মুহূর্ত সামনে ও দৃশ্য দেখে এক প্রকার আকাশ থেকে পড়ল। শ্রাবণী বেডের ওপর শুয়ে বেঘুরে ঘুমাচ্ছে, আর ইরাজ ওর ঠিক পাশেই বসে শ্রাবণীর দিকে ঝুঁকে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সূচনা রুমের মধ্যে ঢুকতে ঢুকতে গম্ভীর কণ্ঠে ইরাজের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস? আচমকা সূচনার কণ্ঠস্বর শুনে ইরাজ হংচকে উঠল। বেড থেকে উঠে দাঁড়িয়ে ওর দিকে এক পলক তাকিয়ে নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। তারপর অস্বস্তি ভরা কণ্ঠে বলল, তো তেমন কিছু না। সূচনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইরাজের দিকে, দেখলো চোখ জোড়া কেমন টকটকে লাল হয়ে আছে। সূচনা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তোর চোখে কি হয়েছে, এরকম লাল হয়ে আছে কেন? ইরাজ এবারেও তোতলানো কণ্ঠে কিছু না বলে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল, যাকে বলে এক প্রকার পালিয়ে যাওয়া। সূচনা কপাল কিঞ্চিত কুচিয়ে ইরাজের যাওয়ার দিকে তাকিয়ে রইল, বিড়বিড় করে বলে উঠল, এর আবার কি হলো? ইরাজ সকালবেলা রেডি হয়ে নিচে এসে দেখলো ওর বাবা মা ব্রেকফাস্ট করতে বসেছে। ও এগিয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে ওর মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, বাকিরা কোথায় আম্মু? ইরাজের মা খাবারের বাইট দিতে দিতে ভুরু কুচকালেন, জিজ্ঞেস করলেন, বাকিরা কারা? সূচনা আর শ্রাবণী। ইরাজ ছোট্ট করে বলল,
হুম। শ্রাবণী তো অফিসে গেছে আর সূচনা ওকে ড্রপ করতে গেছে। মায়ের কথা শুনে ইরাজ খানিকটা অবাক হলো, খানিকটা উচ্চ স্বরে বলল, অফিসে গেছে মানে কি আম্মু? তুমি ওনাকে যেতে দিলে কেন? তুমি দেখোনি উনি কতটা ইনজুর্ড হয়েছে? ইরাজের কথা শুনে ওর বাবা মা উভয়ই বেশ শকড হলেন। দুজন একে অপরের দিকে চাওয়াচাবি করে ইরাজের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকালেন। ইরাজের মা কপাল কুঞ্চিত করে বললেন, শ্রাবণী তো বলল তুমি নাকি ওকে জরুরি কিছু কাজ করতে দিয়েছো, যেগুলো নাকি ওকে আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে, আর না হলে ওর চাকরি ছাড়ার জন্য রিজাইন লেটার দিতে হবে। সেই জন্যই তো আমি বারণ করা সত্ত্বেও ও জোর করে তাড়াহুড়োই অফিসে চলে গেল। উনি জোর করে চলে গেল আর তুমি ওনাকে যেতে দিলে আম্মু? তুমি তো দেখেছো উনি কতটা আঘাত পেয়েছেন, তারপরে ওনাকে আটকালে না কেন? কথাগুলো বলতে বলতে ইরাজের চোখ মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। ইরাজের মা সূক্ষ্ম দৃষ্টিতে ছেলেকে একবার ভালো করে পর্যবেক্ষণ করে নিলেন, তারপর অতি শান্ত কণ্ঠে বললেন, তুমি হঠাৎ আর শ্রাবণীর জন্য এত চিন্তা করছো কেন? কি ব্যাপার? এর আগেও তো কখনো তোমাকে ওর জন্য এতটা চিন্তা করতে দেখিনি। তেমন কিছু না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি গেলাম। কথাটা বলে ইরাজ দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল। ইরাজের যাওয়ার দিকে তাকিয়ে ওর বাবার রসিক কণ্ঠে বলে উঠলেন, কি ব্যাপার বলো তো? তোমার ছেলের মতিগতি আজকাল কেমন পরিবর্তন লাগছে? কি হয়েছে ওর? ইরাজের মা কিছু বলতে যাবেন তার আগেই দরজা ছেলে সূচনা বাসের ভেতর ঢুকতে ঢুকতে বলে উঠল, তেমন কিছু না বাবা, মনে হচ্ছে তোমার ছেলে প্রেম ব্যাধি রোগে আক্রান্ত, তাই তার এমন দশা। সূচনার কথা শোনার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলেন। সূচনা এগিয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে মৃদু হেসে মিনমিন স্বরে বললেন, মনে হচ্ছে এই বাড়িতে খুব শীঘ্রই নতুন বউয়ের আগমন ঘটবে। আগমন ঘটার কি আছে? বউ তো অলরেডি বাড়িতেই আছে। কথাটা বলে সূচনার দিকে তাকিয়ে ওর মা ভ্রু নাচালেন। সূচনা ঠোঁট প্রসারিত করে একটা হাসি দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। ও খুব ভালো করেই জানে ওর বাবা মা শ্রাবণীকে অনেক আগে থেকেই ইরার জন্য পছন্দ করে রেখেছে, তাই তো সবসময় ওনারা শ্রাবণীর এতটা কেয়ার করেন। এখন শুধু ইরাজের মতিগতি বুঝতে পারলেই সূচনা এই ব্যাপারে সরাসরি ওর বাবা মায়ের সাথে কথা বলবে। ইরাজ অফিসে এসে কোনো দিকে না তাকিয়ে গটগট হেঁটে সোজা শ্রাবণীর কেবিনে আসলো। ভিতরে ঢুকে দেখতে পেল শ্রাবণীর সামনে টেবিলের ওপর এক কাঁথা ফাইলের স্তূপ জমে আছে, আর শ্রাবণী দ্রুত কলম চালিয়ে ফাইলের কাজ কমপ্লিট করার চেষ্টা করছে। কেবিনে ইরাজের উপস্থিতি টের পাওয়ার আগেই ইরাজ এগিয়ে গিয়ে খপ করে শ্রাবণীর হাত চেপে ধরলো, তারপর ওকে তাড়া দিয়ে বলল, তোমার এসব করতে হবে না, বাড়িতে চলো প্লিজ। কথাটা বলে ইরাজ শ্রাবণীর হাত ধরে টেনে চেয়ার থেকে উঠিয়ে দাঁড় করালো, কিন্তু সামনের দিকে হেঁটে যেতে নিলেই শ্রাবণী শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। হাত ধরে টানার পরেও শ্রাবণী আসছে না দেখে ইরাজ ঘাড় ঘুরিয়ে শ্রাবণীর দিকে তাকালো। দেখলো শ্রাবণী তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ইরাজ কিছু বলতে যাবে তার আগে শক্ত কণ্ঠে শ্রাবণী বলে উঠল, এটা কোন ধরনের বিহেভ মিস্টার ইমরোজ? কোনো অফিসের বস কি তার এমপ্লয়িদের সাথে এরকম আচরণ করে? ইরাজ আবেগের দৃষ্টিতে তাকালো শ্রাবণীর দিকে, কণ্ঠে আবেগের রেশ টেনে বলল, আমাদের সম্পর্কটা কি শুধু বস আর এমপ্লয়ের সম্পর্ক সুক্তারা? এর বাইরেও তো আমাদের মধ্যে আরেকটা সম্পর্ক আছে। আরেকটা সম্পর্ক আছে? কিসের সম্পর্ক? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, নাকি হাজব্যান্ড ওয়াইফের, নাকি একজন আশ্রিত আর একজন ল্যান্ড ওনারের? হ্যাঁ, যদি ল্যান্ড ওনারের আশ্রিতের সম্পর্কের কথা বলেন তাহলে বলবো আপনার এরকম ব্যবহার ঠিকই আছে। যতই হোক, আপনি আপনার বাড়িতে এতদিন ধরে ফ্রিতে থাকছি খাচ্ছি, তার পরিবর্তে তো আপনি আমার শরীরে একটু একটু হাত দিতেই পারেন, তাই না? শ্রাবণীর এইরকম কথায় ইরাজ হতবাক হয়ে গেল। ও দ্রুত শ্রাবণীর হাত ছেড়ে দিয়ে খানিকটা পিছিয়ে গেল। অবাক কণ্ঠে শ্রাবণীর উদ্দেশ্যে জিজ্ঞেস করল, তোমার কি আমাকে এতটাই জঘন্য মানুষ মনে হয় সুক্তারা? তোমার মনে হয় তুমি আমার বাড়িতে থাকছো, তার পরিবর্তে আমি তোমার শরীর শুতে এসেছি? এতদিনে তুমি গিয়ে আমাকে এতটুকু চিনতে পারোনি? এখানে আমার মনে করা করির তো কিছু নেই। যে মানুষ সামান্য একটা বাজি জেতার জন্য একটা মেয়ের সাথে ভালোবাসার নাটক করতে পারে, তাকে মিথ্যা বলে ভালোবাসার জালে ফাঁসিয়ে পড়ে তাকে ঠকাতে পারে, সে মানুষকে যদি জঘন্য মানুষও বলি তাহলেও তো জঘন্য শব্দটা অপমান করা হবে। আপনি তো অত্যন্ত নিকৃষ্ট প্রজাতির একটা মানুষ। পৃথিবীর সমস্ত খারাপ শব্দ তুলেও যদি আপনাকে গালি দেয়া হয় না, তাহলেও সেগুলো আপনার কৃতকর্মের তুলনায় অতি তুচ্ছ হয়ে যাবে। ইরাজ আহত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণীর দিকে।
শ্রাবণীর চোখে মুখে স্পষ্ট ক্রোধের চিহ্ন, দুই চোখে পানি চিকচিক করছে। তার মধ্যেও যেন চোখের কোঠর থেকে ভেঙে অগ্নিদয় বেরিয়ে এসে ইরাজকে ভস্ম করে দিতে চাইছে। ইরাজ শ্রাবণীর চোখের দিকে তাকিয়ে খানিকক্ষণের জন্য যেন সেখানেই আটকে গেল। শ্রাবণীর কণ্ঠে আগের মতোই ঝাঁজ নিয়ে বলল, আর বাকি রইল আপনাকে চিনতে পারার কথা। আপনাকে তো এখন পর্যন্ত আপনার বাবা মাই ঠিক মতো চিনতে পারেনি। তারা তো এত বছর ধরে আপনাকে চোখের সামনে দেখার পরেও এখনও আপনাকে একজন ভদ্র ও আদর্শ ছেলে বলে ভাবেন। তারা জানেই না তাদের ছেলে আসলে কত বড় একটা চিটার। তাহলে আমি আপনাকে কিভাবে চিনতে পারবো? আর তাছাড়া আমি যদি আপনাকে চিনতেই পারতাম তাহলে তো আজকে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হতো না, আর না একটা চিটারের ফাঁদে পা দিয়ে নিজের পরিবার, নিজের সর্বস্ব হারাতে হতো। শেষের কথাগুলো বলতে বলতে শ্রাবণীর গলা ধরে এলো। ইরাজের চোখে মুখে অনুশোচনা আর ব্যথার ছাপ স্পষ্ট ফুটে উঠল। ও দু কদম এগিয়ে এসে আবারও শ্রাবণীর একদম কাছে কাছে দাঁড়ালো। কাপা কাপা হাতে শ্রাবণীর এক হাত নিজের হাতের মধ্যে আঁকড়ে ধরল। কাতর কণ্ঠে বলল, আমি জানি শুক্তারা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। শুধু ভুল না, অন্যায় করে ফেলেছি। এই অন্যায়ের হয়তো কোনো ক্ষমা হয় না। তোমার কাছে আমার এখন ক্ষমা চাওয়ারও মুখ নেই, কিন্তু তাও বলবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ একটা বারের জন্য আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ইরাজের স্পর্শে শ্রাবণীর হৃৎপিণ্ড এতদিনের লুকিয়ে রাখা ব্যথাগুলো মুহূর্তেই যেন তাজা হয়ে দগদগে হয়ে উঠল। শ্রাবণী ঝাড়া দিয়ে ইরাজের থেকে নিজের হাত ছাড়িয়ে ছিটকে ওর থেকে খানিকটা দূরে সরে গেল। সাথে সাথে ওর চোখের কোটর ভেঙে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শ্রাবণী হাতের উল্টো পিঠ দিয়ে দ্রুত সেই পানিটুকু মুছে আড়াল করার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু সেই পানির ফোঁটা ইরাজের চোখ এড়ালো না। শ্রাবণী কান্না জড়ানো কিন্তু রুক্ষ কণ্ঠে বলে উঠল, না, কখনোই না। আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আপনার জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার বাবা মা আমার থেকে দূরে গেছে। আমার বাড়ির দরজা চিরজীবনের জন্য আমার জন্য বন্ধ হয়ে গেছে। আমার বাবা কখনো আমার মুখ দেখতে চান না বলে জানিয়ে দিয়েছে। নিজের বাড়ি ঘর থাকা সত্ত্বেও এখন আমাকে অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে হচ্ছে। আপনার ভালোবাসায় অন্ধ হয়ে পরিবারের সবার মান সম্মান আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। আপনার মিথ্যা প্রতিশ্রুতিকে বিশ্বাস করে আমি আমার পরিবারের মানুষকে এত বছরে স্নেহ আদরকে অগ্রাহ্য করে তাদেরকে অপমানের মুখে ঠেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে এসেছি। এর জন্যই আমি না কখনো আপনাকে ক্ষমা করতে পারবো, আর না কখনো নিজেকে ক্ষমা করতে পারবো। কথাগুলো বলতে বলতে শ্রাবণী হু হু করে কেঁদে দিল। ইরাজ নীরবে শ্রাবণীর কান্নারত মুখটার দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে ইরাজের চোখের কোনো পানি জমল। ও কোনো রকম নিজেকে সামলে নাক টেনে নরম স্নিগ্ধ কণ্ঠে বলল, ঠিক আছে, তোমার আমাকে ক্ষমা করতে হবে না। তুমি যেভাবে আমাকে ঘৃণা করতে সেভাবেই সবসময় আমাকে ঘৃণা করে যাও, কিন্তু তারপরেও এখন এসব কাজ করো না প্লিজ। তুমি এমনিতে অনেকটা অসুস্থ। এখন যদি তুমি জোর করে এই কাজগুলো করে নিজেকে কষ্ট দাও তাহলে আরও অসুস্থ হয়ে পড়বে। প্লিজ আমার সাথে বাড়িতে চলো। আমি তোমাকে ফোর্স করছি না, তোমার ভালোর জন্যই শুধুমাত্র তোমাকে অনুরোধ করছি। প্লিজ চলো আমার সাথে। শ্রাবণী নিজের কান্না আটকে দ্রুত চোখের পানিগুলো দুহাতে মুছে নিল। তারপর আগের মতো চোখে মুখে কঠোর ভাব ফুটিয়ে রুক্ষ স্বরে বলল, আপনি বোধহয় চান না আমি আর এই অফিসে জব করি, তাই হয়তো আমাকে এই কথাগুলো বলছেন। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে 10 মিনিট অপেক্ষা করুন। আমি আমার রেজিগনেশন লেটার নিয়ে একটু পরেই আসছি। তারপর না হয় পার্মানেন্টলি এই অফিস থেকে চলে যাব। ইরাজ আহত দৃষ্টিতে তাকালো শ্রাবণীর দিকে। কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে থাকার পর ধরা গলায় বলল, তোমাকে কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি এমনিতে আমার জন্য অনেকটা সাফার করেছ। আমি চাই না আমার জন্য তুমি আর কোনো প্রবলেমের সম্মুখীন হও। কথাটা বলে ইরাজ এক নজর শ্রাবণীর দিকে তাকিয়ে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। শ্রাবণী থপ করে চেয়ারের উপর বসে ডুকরে কেঁদে উঠল। দুপুর 2:30 বাজে। সূচনা রোগী দেখা শেষ করে নিজের কেবিনে এসে ঢুকলো। কেবিনে ঢুকেই দেখতে পেল চেয়ারের উপর ইরাজ বসে আছে। ইরাজকে এই সময় এখানে দেখে সূচনা খানিকটা অবাক হলো, কারণ সচরাচর ইরাজ এখানে আসে না। সূচন চেয়ার টেনে তাতে বসতে বসতে ইরাজের উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুই হঠাৎ এখানে? কোনো কাজ ছিল?
ইরাজ মুখ তুলে তাকালো সূচনার দিকে, মিনমিন কণ্ঠে জিজ্ঞেস করলো, দি ভাই, তোর কাছে শ্রাবণীর বাড়ির লোকদের কারোর কন্ট্যাক্ট নাম্বার আছে? সূচনা সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো ইরাজের দিকে। শ্রাবণীর ব্যাপারে সবটা জানার পর থেকে ইরাজ কেমন শান্ত হয়ে গেছে, সারাক্ষণ উদাসীন হয়ে থাকে। আজ কিছুদিন যাবৎ কারোর সাথে তেমন কথাও বলে না, সবসময় মন খারাপ করে গুমোট হয়ে বসে থাকে। সূচনা বুঝতে পারছে না ইরাজ এমন কেন করছে, নিজের করা কৃতকর্মের জন্য অনুশোচনায় পড়ে, নাকি শ্রাবণীর প্রতি কোনো দুর্বলতা আছে সেই জন্য। সূচনা ভুরু কুঁচকে গভীর স্বরে বলে, না, আমার কাছে নেই, শ্রাবণের কাছে আছে। ও মাঝে মধ্যে আন্টির সাথে, মানে ওর মায়ের সাথে ফোনে টুকিটাকি কথা বলে। আমিও 2বার কথা বলেছিলাম, কিন্তু আন্টির নাম্বারটা নেওয়া হয়নি। কেন বলতো? তুই এসব কেন জিজ্ঞেস করছিস? এমনি। আচ্ছা, শ্রাবণীর কখনো ওর বাবার সাথে কথা হয়নি? সূচনা একটা দীর্ঘশ্বাস ফেলল, মন খারাপ করে বলল, না, আঙ্কেল কখনো শ্রাবণের মুখ দেখবে না বলে জানিয়ে দিয়েছে। আন্টিকেও বলে দিয়েছেন যাতে উনি কখনোই শ্রাবণীর সাথে কোনো রকম যোগাযোগ না রাখেন। আসলে শ্রাবণী চলে আসায় ওনাকে সবার সামনে অনেকটা ইনসাল্ট হতে হয়েছে, তো তাই উনি এখনও ওর উপর ভীষণ রেগে আছেন। আন্টি যখন শ্রাবণীর সাথে কথা বলেন তখন আঙ্কেলের অগোচরে লুকিয়ে লুকিয়ে কথা বলেন। আঙ্কেল এই ব্যাপারে জানলে হয়তো দক্ষযজ্ঞ বাঁধাবেন। সূচনা একটা দীর্ঘশ্বাস ফেলল। ইরাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, দি ভাই, তুই শ্রাবণীর থেকে আন্টির ফোন নাম্বারটা কালেক্ট করে আমাকে এনে দিতে পারবি? কেন? তুই আন্টির নাম্বার দিয়ে কি করবি? দরকার আছে। তুই দিতে পারবি কিনা সেটা বল। সূচনা সন্ধিহান দৃষ্টিতে ইরাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, হ্যাঁ, পারবো। ওকে ফাইন, নাম্বারটা পেলে আমাকে সেন্ড করিস। কথাটা বলে ইরাজ ওখান থেকে উঠে চলে গেল। সূচনা ইরাজের যাওয়ার দিকে তাকিয়ে একটা গভীর ভাবনায় মনোযোগী হলো। শ্রাবণী ছাদে দাঁড়িয়ে পরন্ত বিকালে সূর্যের পশ্চিমা দিগন্তে হেলে পড়ার মনোরম দৃশ্য দেখছে। বিকালের শান্ত স্নিগ্ধ বাতাস এসে ওর চুলগুলোকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। আজ প্রায় 4 দিন যাবৎ শ্রাবণী বাসাতেই আছে। ইনজুর থাকার কারণে ইরাজের মা ওকে অফিস যেতে দেয়নি, ইনফ্যাক্ট রুম থেকেও বের হওয়া বারণ করে দিয়েছেন। শ্রাবণী এই 4 দিন নিজের রুমে থেকেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করেছে। রুম থেকে এক দণ্ডের জন্য কোথাও বের হয়নি। সেই দিন অফিসের ইনসিডেন্টের পর থেকে ইরাজের সাথেও আর দেখা হয়নি। ইচ্ছে করেও ইরাজের মুখোমুখি হয়নি, কারণ আজকাল ইরাজের মুখোমুখি হতে শ্রাবণীর কেমন অসহ্য লাগে। বৃতৃষ্ণায় ওর নাক মুখ কুঁচকে আসে। মনে পড়ে যায় পুড়ে ছাই হয়ে যাওয়া পুরনো কিছু স্মৃতি। মনে পড়ে যায় এই তো সেই মানুষটা, যে সেই দিনও ওকে হাজারটাও মিথ্যে স্বপ্ন দেখে ওকে সর্বহারা করেছে। মিথ্যে ভালোবাসা এবং প্রতিশ্রুতির আগুনে পুড়িয়ে ওর ব্যক্তিত্ব নিঃশেষ করে দিয়েছে। এসব ভেবে শ্রাবণী একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের উপরে নিজের তাচ্ছিল্য আসলো। যখন ও ইরাজের প্রত্যেকটা শব্দে ওর ব্যক্তিত্বে বারংবার মুগ্ধ হয়েছিল, তখনই ভেবেছিল কি এই মানুষটা এক সময় ওর ভীষণ অপছন্দের হয়ে উঠবে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি তোমাকেই খুঁজছিলাম। হঠাৎ পেছন থেকে ভেসে আসা কারো কণ্ঠস্বর শুনে শ্রাবণী ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। ছাদের দরজার সামনে রিশানকে প্যান্টের পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণীর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রিশান এগিয়ে এসে শ্রাবণীর সামনে দাঁড়িয়ে মৃদু হাসল, তারপর নরম কণ্ঠে বলল, তোমার আসল নাম শ্রাবণী, রাইট? শ্রাবণী গম্ভীর মুখোমুখি দেখে উপর নিচ ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রিশান আবারও ঠোঁট প্রসারিত করে হাসল, মার্জিত কণ্ঠে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি এখন ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি আছি, তবে আপনার সাথে কথা বলার মতো আমার হাতে একদমই সময় নেই। শ্রাবণীর একরক্ষা জবাব শুনে রিশানের মুখটা একদম পানসে হয়ে গেল। ও মন খারাপ করে বলল, আমি জানি শ্রাবণী, তুমি আমাকে অনেক হেট করো। আমি কাজটা এমন করেছি যে যে কেউ আমাকে হেট করতে বাধ্য। কিন্তু তুমি আমার করা অন্যায়ের শাস্তি ইরাজকে দিও না প্লিজ। ও বেচারা আমার মন খারাপ দেখে হয়তো না বুঝেই সেই দিন এরকম একটা অন্যায় করে ফেলেছিল, কিন্তু বিশ্বাস করো তারপর থেকে ও অনেক পস্তাচ্ছে। ইনফ্যাক্ট তোমার ব্যাপারে সবটা জানার পর থেকে ও ভীষণ কষ্টে আছে। তোমার সাথে করা অন্যায়ের কথা ভেবে প্রতিনিয়ত ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। প্লিজ শ্রাবণী, তুমি। কথাটার মধ্যেই শ্রাবণী রিশানকে থামিয়ে দিল, কর্কশ কণ্ঠে বলল, ও আচ্ছা, তাহলে এখন আপনার বন্ধু আমার জন্য কষ্টে আছে, সেটা আপনি আমাকে বলতে এসেছেন। নিশ্চয়ই এটাও বলতে চাইছেন যে এটাও আমারই দোষ। তো বলুন, আপনার বন্ধুকে কষ্টে রাখার অপরাধে আমার জন্য কী শাস্তি ধার্য হয়েছে? রিশান ড্যাব ড্যাব করে শ্রাবণীর দিকে তাকালো, চুপসে যাওয়া মুখ নিয়ে বলল, মানে? মানে সোজা,
এর আগের বার আপনাকে কষ্ট দিয়েছিলাম বলে আপনার বন্ধু আমার থেকে এত বড় একটা রিভেন্স নিল, আমার অনুভূতি নিয়ে গেম খেললো। এখন নিশ্চয়ই আপনার বন্ধুকে কষ্ট দিয়েছি বলে আপনিও আমার থেকে রিভেন্স নেবেন, আমাকে কঠিন কোনো শাস্তি দিবেন। যতই হোক, এত বড় ভয়াবহ একটা ক্রাইম করে ফেলেছি কি না, শাস্তি তো আমার প্রাপ্য। তোমার ভুল হচ্ছে শ্রাবণী, আমি এইসব মিন করে কথাটা বলিনি আসলে। রিশান পুরো কথাটা শেষ করার আগেই শ্রাবণীকে খপ করে দু হাতের শার্টের কলার চেপে ধরলো। মুহূর্তের মধ্যে ওর চোখ মুখ লাগের আভাস দেখা দিল। ওর আগে গজগজ করতে করতে তাদের দাঁত চেপে বলল, কোনো ভুল হচ্ছে না। ভুল তো সেদিন হয়েছিল, যেদিন ওই বিশ্বাসঘাতকটাকে বিশ্বাস করে ওর ভালোবাসার ফাঁদে পা দিয়েছিলাম। নিজের বিয়ের আসল ছেড়ে সবার চোখ ফাঁকি দিয়ে এই শহরে পালিয়ে এসেছিলাম শুধুমাত্র ওর সাথে থাকবো বলে। ঘন্টার পর ঘন্টা স্টেশনে বসে ওর আসার অপেক্ষা করেছিলাম। আর ও কী করলো সেদিন? আমাকে ঠকালো। এত বড় একটা ভুল করে একটা বার ক্ষমা চাইতেও আসলো না, আমার কথা একটা বারের জন্য ভাবলও না। নিজের সো কল্ড রেপুটেশন বাঁচাতে আমাকে পাঠিয়ে দিয়ে নিজেই হিঁদুরের মতো গর্তে লুকিয়ে বসে রইল। খাওয়ার্ড, নির্দয় পাষাণ একটা। রিশান অসহায় দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে আছে। ওর শার্টের কলার থেকে শ্রাবণীর হাত ছাড়ানোর কোনো রকম চেষ্টাও করছে না। শ্রাবণীর চোখের কোণে পানি চিকচিক করছে, কান্না গলায় দলায় পাকিয়ে যাচ্ছে। ও কান্না চেপে ধরা গলায় খানিকটা উচ্চ স্বরে বলল, আরে মানছি ও আমাকে ভালোবাসতো না, সব কিছু ওর নাটক ছিল, কিন্তু সেদিনও তো ও পারতো স্টেশনে এসে একটা বার আমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা না চাইলেও অন্তত সব কিছু আমাকে সামনাসামনি একটা বার এক্সপ্লেন করতে পারতো, কিন্তু না, ও তো একবার এসে আমি কি কন্ডিশনে আছি সেটা দেখারও প্রয়োজন মনে করলো না। নিজে না এসে উল্টে আপনাকে পাঠায়। আর আপনি কি করলেন? নিজের রেপুটেশন যাতে খারাপ না হয় সেজন্য আমাকে টাকার অফার করলেন। তারপর আমার ভালো মন্দের কথা চিন্তা না করে আমাকে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে উপদেশ দিয়ে মাঝ রাস্তায় আমাকে স্টেশনে একা ফেলে চলে গেলেন। আরে আপনারা কি আদৌ মানুষ? আপনাদের মধ্যে কি বিন্দু মাত্র মনুষ্যত্ব আছে? শ্রাবণীর কথা শেষ হতে রিশান আচমকা বলে উঠল। ইরাজ সেই দিন টেনশনে এসেছিল শ্রাবণী। শ্রাবণী চমকে রিশানের দিকে তাকালো। ওর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, কি? হ্যাঁ শ্রাবণী, সেদিন ইরাজ আমাদের বাড়িতেই ছিল। তুমি যখন স্টেশনে এসে ওকে কল দিয়েছিলে তখন ও ভীষণ ঘাবড়ে গিয়েছিল। ও কখনো ভাবতেই পারেনি তুমি তোমাদের রিলেশনটা নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাবে আর বাসা থেকে পালিয়ে এই শহরে চলে আসবে। ইরাজ যখন আমাদের বাড়িতে এসে আমাকে তোমার ব্যাপারে জানায় তখন আমিও বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম ইরাজ তোমার সামনাসামনি গিয়ে তোমাকে সত্যিটা বললে তুমি রেগে যাবে, পাবলিক প্লেসে বসে একটা সিন ক্রিয়েট করবে। তাই আমি ইরাজকে আমাদের বাসায় শান্ত হয়ে বসে থাকতে বলে তোমার সাথে দেখা করতে আসি। সত্যি বলতে ওই সময় তোমার ব্যাপারে ভাবার চেয়ে আমি আমাদের নিজেদের ঝামেলা মুক্ত করার বিষয়ে বেশি চিন্তিত ছিলাম। তাই তোমার সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ভেবে আমি বেশ খোশ মেজাজে স্টেশন থেকে সোজা বাড়িতে চলে আসি। তোমার কথা ভাবার সময় ওই মুহূর্তে আমার ছিল না, কিন্তু বাড়িতে এসে ইরাজকে সব বলার পর ও যখন জানতে পারে তুমি ওই মাঝরাতে স্টেশনে একা আছো তখনও আমার ওপরে অনেকটা রেগে যায়। আমার কেয়ারলিসের জন্য আমাকে বকাঝকা করে। তারপর সেই সময়ও আমাকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আমরা ওখানে এসে তোমাকে কোথাও খুঁজে পাইনি। কিছু লোকজনের থেকে জানতে পেরেছিলাম তুমি নাকি ট্রেনের নিচে পড়ে সুইসাইড করার চেষ্টা করেছিলে, কিন্তু চাপা পড়ার আগে কিছু লোকের জন্য অন্য একটা ট্রেন থেকে নেমে এসে তোমাকে বাঁচিয়ে নেয়। তারপর তোমাকে আর তোমার জিনিসপত্র নিয়ে ওখান থেকে হসপিটালে চলে যায়। তখন আমরা ভেবেছিলাম ওই লোকগুলো হয়তো তোমার বাড়ির লোক, তোমাকে খুঁজতে এসেছে আর খুঁজে পেয়ে তোমাকে নিয়ে চলেও গেছে। কে ভেবেছিল ওই লোকগুলো আসলে তোমার বাড়ির লোক ছিল না, সূচনা আপু আর ওর কলিগরা ছিল। কথাগুলো বলে রিশান একটা দীর্ঘশ্বাস ফেলল। শ্রাবণী অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। রিশানের কলার থেকে ওর হাত সরিয়ে আনে।
কিং কর্তব্য বিমুখ হয়ে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। রিশান শান্ত কণ্ঠে বলতে শুরু করে। তোমার সুইসাইডের কথা শুনে ইরাজের হাবভাব সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। কিছুদিন আগ অবধি সে তোমার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য উত্তপ্ত হয়ে থাকতো। সে হঠাৎ করেই মৌনতা ধারণ করে, উদাসীন হয়ে তোমার এক ভাবনার জগতে ডুবে দেয়। আমি ইরাজকে নিয়ে স্টেশন থেকে সোজা আমাদের বাসায় চলে আসি। পুরো 2 দিন ইরাজ আমাদের বাড়িতেই ছিল, কিন্তু আমার সাথে একটা কথাও বলেনি। দিনরাত বসে নেশাখোরদের মতো শুধু সিগারেট ফুঁকেছে। ওর এমন অবস্থা দেখে আমরা ফ্রেন্ডরা সবাই টেনশনে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে চিট করার জন্য গিল্টি ফিল থেকেই হয়তো ও এরকম করছে। তাই আমরা সবাই মিলে ওকে নিয়ে ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নেই। ও রাজি না হওয়া সত্ত্বেও আমরা কোনো রকম ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘুরতে নিয়ে যাই। সেখানে যাওয়ার পরও ও সারাক্ষণ আপসেট হয়ে বসে থাকতো। পুরো 1 সপ্তাহ ও বেশি সময় যাবৎ ওকে আমরা সবাই মিলে অনেক বোঝানোর পর ও কিছুটা স্বাভাবিক হয়েছিল। ফিরে এসে নিজের কর্মব্যস্ততার জীবনে ডুব দিয়েছিল, কিন্তু আমাদের সাথে প্রায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিল। কাজের বাইরে যতক্ষণ ততক্ষণ একা একা থাকতো। আমরা কল করে কোথাও যেতে বললেও যেতে চাইতো না। অনেক প্রেশার দিলেও যতটুকু বা আসতো তাও আমাদের সাথে আগের মতো তেমন আড্ডা দিত না। ভিড় থেকে দূরে কোনো কোনায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে তোমার আইডিটা দেখতো, আর না হলে পুরো মেসেজগুলো পড়তো। ও মুখে না বললেও আমি বুঝতে পারতাম ও তোমাকে ভীষণ মিস করছে। শ্রাবণী তাজ্জব হয়ে তাকিয়ে রইল রিশানের দিকে। রিশান ফোঁস করে একটা শ্বাস ফেললো, বলল, ও তোমার সাথে ভালোবাসার নাটক করতে করতে কখন যে তোমার উপর দুর্বল হয়ে গেছে সেটা হয় ও নিজেও উপলব্ধি করতে পারেনি শ্রাবণী। তোমার অনুপস্থিতিতে হয়তো ওর মনের মধ্যে লুকিয়ে থাকা তোমার প্রতি ওর সুপ্ত অনুভূতিগুলো ধীরে ধীরে ও টের পেয়েছে। সাথে সাথে নিজের করা ভুলের জন্য যথেষ্ট শাস্তিও পেয়েছে। তবে তুমি আবার এটা ভেবো না যে আমি এইসব বলে তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাদের করা অন্যায়কে হাইড করার চেষ্টা করছি। আমি জানি আমরা যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তাও বলবো, তুমি যদি আমাকে ক্ষমা করতে নাও পারো তাহলে অন্তত ইরাজকে ক্ষমা করে দিও। ও বেচারা অলরেডি অনেকটা সাফার করছে। যখন থেকে সূচনা আপুর কাছে তোমার ব্যাপারে সব কিছু জেনেছে তখন থেকে ভিতর একদম শেষ হয়ে যাচ্ছে। তোমার হয়তো এই কয়েকদিনে ইরাজের সাথে দেখা হয়নি। দেখা হলে বুঝতে পারতে ও এই কয়দিনে নিজের কি হাল বানিয়ে ফেলেছে। কথাগুলো বলে রিশান তপ্ত শ্বাস ফেললো। শ্রাবণী নিজের জায়গায় স্তব্ধ ঠায় দাঁড়িয়ে রইল। রিশান এক পলক শ্রাবণীর দিকে তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ভালো থেকো, আমি আসছি। আশা করি আমি যে কথাগুলো তোমাকে বোঝাতে চেয়েছিলাম সে কথাগুলো তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। শ্রাবণী সবার শেষে ডিনার করার জন্য নিচে নামলো। নিচে এসে দেখলো হেল্পিং হ্যান্ড মেয়েটা খাবারের টেবিলে সবকিছু গোছগাছ করে উঠিয়ে রাখছে। শ্রাবণী ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে আসতেই মেয়েটা হাসি মুখে বলে উঠল, আরে আপামনি, আপনি নিজে আসতে গেলেন কেন? আমি তো আপনার খাবার এক্ষুনি উপরে নিয়ে যাচ্ছিলাম। শ্রাবণী এগিয়ে এসে চেয়ার টেনে বসলো। মৃদু হেসে বলল, তা দরকার নেই, আমি এখন অনেকটাই সুস্থ আছি। তোমাদের সবার ডিনার করা শেষ? হ্যাঁ, আমাদের সবারই ডিনার শেষ। এখন শুধু আপনি আর ইরাজ ভাই বাকি আছেন। শ্রাবণীর মুখটা চুপসে গেল। ও মিনমিন কণ্ঠে বলল, ইরাজ এখনো খায়নি? না, ভাই তো বাহির থেকে এসে সন্ধ্যায় সেই যে রুমের দরজা বন্ধ করেছে, তারপর আর রুম থেকে বের হয়নি। শ্রাবণী চিন্তায় পড়ে গেল। না চাইতেও ইরাজের যেন চিন্তা হতে লাগলো। মেয়েটা এক প্লেট খাবার বাড়তে বলল, আপামনি, আপনি খেয়ে নিন, আমি ইরাজ ভাইয়ের খাবারটাও উপরে ওনার রুমে পৌঁছে দিয়ে আসছি। কথাটা বলে মেয়েটা খাবারের প্লেট হাতে নিয়ে উপরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। শ্রাবণী ওকে থামিয়ে দিল। চেয়ার থেকে উঠে মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে খানিকটা জড়তা নিয়ে বলল, তুমি টেবিলে ওগুলো গোছাতে থাকো, আমি ওনাকে খাবারটা পৌঁছে দিয়ে আসছি।
মেয়েটা জোরপূর্বক খানিক হাসলো। শ্রাবণীকে যেতে দেবে কি দেবে না সেটা নিয়ে খানিকটা সংশয়ে পড়ে গেল। মেয়েটা কিছু বলার আগেই শ্রাবণের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। মেয়েটার কিছুই বললো না, চুপচাপ নিজের কাজে মনোযোগ দিল। ও যতদিন জানে ইরাজের বাবা মা শ্রাবণীকে অনেক আগেই ইরাজের জন্য পছন্দ করে রয়েছে, তাই এখানে ওর শ্রাবণীকে আটকানোটা নিতান্তই বোকামি হবে। শ্রাবণী গুটি গুটি পায়ে ইরাজের রুমের সামনে এসে আস্তে আস্তে রুমের দরজায় নক করলো। একবার নক করতেই ওপাশ থেকে ইরাজ উচ্চ স্বরে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, কে ওখানে? হঠাৎ ইরাজের এরকম লাউড ভয়েস শুনে শ্রাবণী হালকা কেঁপে উঠল। ও কিছু বলার আগে ইরাজ রুমের ওপাশ থেকে আবারও একইভাবে বলল, আমি ব্যস্ত আছি, কেউ আমাকে ডিস্টার্ব করো না প্লিজ, চলে যাও। শ্রাবণী কি বলবে বুঝে উঠতে পারলো না। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে উসখুস করে জোরে একটা দরজা কয়েকবার ধাক্কা দিল। সাথে সাথে ওপাশ থেকে ইরাজ পায়ের শব্দ শোনা গেল। ইরাজ দরজা খুলতে খুলতে বিরক্ত ভরা রাগী কণ্ঠে বলে উঠল, একবার বললে তোমরা বুঝতে পারো না? বললাম না আমি ব্যস্ত আছি, তারপরেও কেন? পুরো কথাটা ইরাজ শেষ করতে পারলো না। তার আগেই দরজা খুলে শ্রাবণীকে প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ও থেমে গেল। মুহূর্তের মধ্যে ওর সমস্ত রাগ উবে গেল। ওখানে একটা অবাক কণ্ঠে বলল, তুমি এত রাতে এখানে? শ্রাবণী চোখ তুলে তাকালো ইরাজের দিকে, দেখলো রিশানের কথাই ঠিক। এই কয়েকদিনে ইরাজের চোখ মুখের একদম নাজেহাল অবস্থা হয়েছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। চোখের নিচে এমনভাবে কালি জমেছে যেন মনে হচ্ছে ও কতগুলো রাত ঠিক মতো ঘুমায়নি। শ্রাবণীকে চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ইরাজ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হলো এভাবে তাকিয়ে কি দেখছো? শ্রাবণী খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। গলা খাকারে দিয়ে আমতা আমতা করে বলল, কোকো, কিছু না। শুনলাম আপনি রাতে কিছু খাননি, তাই আপনার ডিনারটা এখানে নিয়ে আসলাম। কথাটা বলে শ্রাবণী ইরাজের দিকে খাবারের প্লেটটা বাড়িয়ে দিল। ইরাজ রীতিমতো শকড হয়ে খাবারের প্লেটটা হাতে নিল, চোখ মুখে বিস্ময় নিয়ে বলল, তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? ইরাজের প্রশ্নে শ্রাবণী আরও অপ্রস্তুত হয়ে পড়ল। দৃষ্টি নত করে জড়সড় হয়ে বলল, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে তো, তাই বাধ্য হয়ে নিয়ে আসলাম, না হলে আসতাম না। ইরাজ চোখ ছোট ছোট করে শ্রাবণীর দিকে তাকায়। স্পষ্ট বুঝতে পারল শ্রাবণী মিথ্যা কথা বলছে। ও মাথা নিচু করে ঠোঁট চেপে মৃদু হাসল। তারপর ঠোঁটের কোণে হাসিটুকু বজায় রেখেই জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? না না না, নিচে গিয়ে খেয়ে নিব। নার্ভাস হয়ে কথাটা বলে শ্রাবণী চোরা চোখে এক পলক ইরাজের দিকে তাকালো। তারপর মাথা নিচু করে তাড়াহুড়ো করে দ্রুত পায়ে ওখান থেকে চলে আসলো। ইরাজ মলিন চেহারায় শ্রাবণীর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান হাসলো। তারপর ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা বন্ধ করে দিল। আজ শুক্রবার সকাল 7টার দিকে শ্রাবণীর ঘুম ভাঙলো। পাশ ফিরে তাকাতেই দেখলো সূচনা বেডে নেই। ছুটির দিন সাধারণত সূচনা বেশ বেলা করেই ঘুম থেকে ওঠে। আজকে এত তাড়াতাড়ি উঠেছে দেখে শ্রাবণী বেশ অবাক হলো। তো বেশিক্ষণ এই ব্যাপারে মাথা ঘামালো না, ভাবলো আর্জেন্ট কোনো কাজ আছে, হয়তো তাই তাড়াতাড়ি উঠে পড়েছে। শ্রাবণী আপাতত ভীষণ ঘুম পাচ্ছে। কালকে লেট নাইট পর্যন্ত অফিসের কাজ করার কারণে ও ঘুমের জন্য চোখ খুলে ভালো করে তাকাতে অবধি পারছে না। তাই বেশি ভাবনা চিন্তা বাদ দিয়েও কিছুক্ষণ বেডে গড়াগড়ি খেয়ে আবার ঘুমের জগতে পাড়ি জমালো। শ্রাবণীর ঘুম ভাঙলো ঠিক সকাল 10টার সময়। ও আড়ামোড়া ভেঙে বেডের সাইডে হেলান দিয়ে বসে কিছুটা সময় ফোন স্ক্রল করলো। ফোন স্ক্রল করতে করতে শুনতে পেল নিচ থেকে অনেক মানুষের কথার আওয়াজ আসছে। সাধারণত ছুটির দিন এই বাড়িতে সবাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত নিজেদের রুমের মধ্যেই বসে থাকে, আর নইলে যে যার মতো ঘুমিয়ে থাকে। অথচ আজকে নিচে থেকে উচ্চস্বরে কথা বলার আওয়াজ আসছে, ব্যাপার কি? শ্রাবণী বেশ কৌতূহল হলো, তাই ও ফোন রেখে দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হলো। সিঁড়ির কাছে আসতেই শ্রাবণীর সর্বপ্রথম চোখ গেল ড্রয়িং রুমের সোফায় বসে থাকা ইরাজের দিকে। ইরাজকে এই সময় এখানে দেখেও ভীষণ অবাক হলো, কারণ ইরাজ 2 দিন আগেই কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিল। বলেছিল ওর ফিরতে বেশ কয়েকদিন দেরি হবে, তাহলে এত তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরল কীভাবে? এসব ভাবতে ভাবতে শ্রাবণীর চোখ গেল ইরাজের পাশে বসে থাকা ব্যক্তিগুলো দেখে। ইরাজ ছাড়াও ড্রয়িং রুমে রিশান, সূচনা, ইরাজের বাবা মা, এমনকি শ্রাবণী নিজের বাবা মাও বসে আছেন। নিজের বাবা মাকে এই বাড়িতে দেখে শ্রাবণী যেন আকাশ থেকে পড়ল। হতভম্ব হয়ে ড্রয়িং রুমে উপস্থিত সমস্ত ব্যক্তিদের দিকে তাকিয়ে রইল। নিজের চোখকেই যেন কিছুক্ষণের জন্য অবিশ্বাস করতে ইচ্ছে করলো। সবাই জমি আড্ডা দেওয়ায় ব্যস্ত, তাই এই মুহূর্তে শ্রাবণীকে কেউ লক্ষ্যই করলো না। শ্রাবণীর ছাই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা ঘোরের মধ্যে 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। নিচে নামতে নামতে শুনতে পেল শ্রাবণীর বাবা ইরাজের বাবা মাকে বলছে, সত্যি বলতে ইরাজ যখন আমাকে ফোনে সবটা বলছিল তখন আমার উপর ভীষণে রাগ হয়েছিল। ইচ্ছে করছিল ফোনের মধ্যে ওকে খুন করে ফেলি, কিন্তু ও যখন আমার সাথে দেখা করার জন্য প্রণয় বিনয় করলো, আমার বাড়িতে এসে আমার সাথে 2 দিন সময় কাটালো, ক্ষমা চাইলো, তখন বুঝতে পারলাম আমি সেটাকে যতটা খারাপ ভেবেছি ততটা খারাপও না, কিছুটা হলেও ভালো।
শ্রাবণীর বাবা কথাটা শেষ করতে না করতেই রিশান এক্সাইটেড হয়ে ওনাকে জিজ্ঞেস করলো, আর আমার ব্যাপারে আপনার কি ধারণা আঙ্কেল? আমিও তো ইরাজের সাথে গিয়ে আপনার রাগ ভাঙিয়েছি, 2 দিন আপনাদের বাড়িতে থেকেওছি। তাহলে আপনি শুধু ইরাজের একা প্রশংসা করলেন কেন? আমারও একটু প্রশংসা করুন। শ্রাবণীর বাবা রিশানের দিকে সরু চোখে তাকালেন, বললেন, তোমার আর কি বা প্রশংসা করবো? তোমার কথায় তো প্রচুর বুদ্ধি, তবে সেগুলো একটাও কাজের না, সব উল্টোপাল্টা পচা। তোমার কারণেই তো আজকে আমাদের সবার এই অবস্থা। শ্রাবণীর বাবার কথা শুনে রিশান ঠোঁট ফুলিয়ে ওনার দিকে তাকালেন, খানিকটা অভিমানী কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি সেটাই। অজাক করলো গজা, আর দোষ হলো সব মগার। ঈশানীর কথায় শ্রাবণীর বাবা মা সহ অট্টহাসিতে ফেটে পড়লো। হাসতে হাসতে ইরাজের চোখ পড়লো শ্রাবণীর দিকে। শ্রাবণী নিচে নেমে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে এক দৃষ্টি তোর বাবা মার দিকে তাকিয়ে আছে। আজকে প্রায় 10 মাস পর এই মানুষ দুটোকে আবার চোখের সামনে দেখছে, তাদের হাস্যজল মুখখানা দেখছে। শ্রাবণী পলকহীন দৃষ্টিতে বেশ অনেকটা সময় ওর বাবা মার দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে কখন যে ওর চোখ থেকে অশ্রুকণা এসে ভিড় করলো সেটাও টেরই পেল না। এর মধ্যে সবাই দৃষ্টি পড়ল শ্রাবণীর দিকে। শ্রাবণীর মা দ্রুত বসা থেকে উঠে দৌড়ে এসে মেয়েকে 2 হাতে আগলে বুকের সাথে চেপে ধরলেন। খুশিতে ওনার চোখ দুটো পানিতে টলমল করে উঠল। শ্রাবণী শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। খুশিতে পুরো শরীর কম্পন ধরল। নীরবে 2 চোখ বেয়ে নোনা জলের ধারা নামতে লাগলো। শ্রাবণীর মা মেয়েকে বুক থেকে তুলে ও থুতনি ধরে পুরো মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলেন। কান্না ভেজা কণ্ঠে আদরে স্বরে জিজ্ঞেস করলেন, ভালো আছিস মা? শ্রাবণী অতিরিক্ত খুশি আর কান্নার কারণে কিছুই বলতে পারছে না, শুধু ওপর নিচে ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচনা জবাব দিল। ওখানে উপস্থিত সবাই মনোমুগ্ধ হয়ে তাদের মা মেয়ের ভালোবাসাময় আবেগী মুহূর্তটা 2 চোখ ভরে দেখতে লাগলো। শ্রাবণীর বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলে উঠলেন, শ্রাবণী মা। বাবা ডাকে শ্রাবণী চমকে তাকালো বাবার দিকে। উনি চোখ দিয়ে ইশারা করলেন শ্রাবণীকে ওনার কাছে আসতে। শ্রাবণী ছুটে গিয়ে ওর বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। উনি শ্রাবণীর মাথায় হাত রাখলেন। শ্রাবণী নিজেকে আর সামলাতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। ও কখনো ভাবতেই পারেনি ও জীবনে আবার কখনো বাবা মাকে সামনাসামনি দেখতে পাবে। ভেবেছিল ওর বাবা মা ওকে কখনো ক্ষমাও করবে না, আর ও কখনো ওর বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াতেও পারবে না। মেয়ের কান্না দেখে শ্রাবণীর বাবা চোখের পানি চলে আসলো। যতই ভুল করুক, শ্রাবণী তো ওনার একমাত্র মেয়ে। মেয়ের কান্না দেখে কিভাবে নিজেকে কঠোর করে রাখবেন? রাগে অভিমানে গ্রামের লোকদের অপমানে এতদিন মেয়ের দিকে মুখ ফিরিয়েছিলেন ঠিকই, কিন্তু মেয়েকে মনে মনে সবার অগোচরে উনি তো শ্রাবণীর জন্য কষ্ট পেয়েছেন। শ্রাবণী কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে সেটা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে উতলা হয়েছেন। এসব ভেবে উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। নিজেকে সামনে শ্রাবণীর মাথায় হাত বোলাতে বোলাতে অনুতপ্ত ভরা কণ্ঠে বলে উঠলেন, আমি দুঃখিত মা, আমার তখন অতটা কঠিন হওয়া উচিত হয়নি। আমার উচিত ছিল তোমাকে একটু ভালো করে বোঝা, কিন্তু আমি সেটা না করে উল্টো আমার পছন্দটাকে জোর করে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। আমাকে মাফ করে দিও মা, আমার ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। এসব শুনে ওর কান্নার গতি আরও বেড়ে গেল। এতদিনে চেপে রাখা কষ্টগুলো সব যেন একসাথে চোখের পানি হয়ে বের হয়ে আসলো। শ্রাবণীর কান্না দেখে ইরাজের মাও গোপনে নিজের চোখের পানি মুছলেন। ইরাজ পলকহীন দৃষ্টিতে শুধু শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। ওর ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসি ফুটে উঠল। হঠাৎ করে যেন ওর ভিতরে থাকা সত্তাটা বলে উঠল, হাসিস না, এখন ওরা কাঁদছে, এরপর তো কাঁদার পালা তোর। মুহূর্তেই ইরাজের ঠোঁটের কোণ থেকে হাসিটুকু মিলিয়ে গেল। শ্রাবণীর বাবা মা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিন্তু না মা, আমি আর তোমাকে আমার থেকে দূরে সরে রাখবো না। আজকেই তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যাব। তারপর থেকে তুমি যা বলবে তাই হবে। তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি আর কখনো কোনো কাজ করব না। এই সবার সামনে আমি আজ তোমাকে কথা দিলাম। শ্রাবণীর বাবার কথা শুনে ইরাজ ফাঁকা ঠোক গড়ল। এখানে আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকার শক্তি আর ওর হলো না। সবার অগোচরে ও ক্লান্ত এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে আসলো। একটুকু পরেই শ্রাবণী চলে যাবে ভাবতে ওর ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে লাগলো। ও জানে শ্রাবণী এখান থেকে একবার চলে গেলে আর কখনো শ্রাবণীর দেখা পাবে না, কারণ ইরাজের বাবা মাও এখন জানে শ্রাবণীকে যে ছেলেটা চিট করেছে সেটা ইরাজ। ইরাজ নিজেই ওনাদের সবটা বলেছে। সেদিন ওর বাবা মার সামনে দাঁড়িয়ে ও এইসব যখন ওর বাবা মাকে বলছিল, সেদিন ওর বাবা মা দুজনে ওর গালে কষিয়ে দুটো 4টা থাপ্পড় মেরেছিলেন। ওনাদের দুজনের চোখের ইরাজ সেদিনই ওর প্রতি রাগ আর লজ্জা দুটোই দেখেছিল। ইরাজের মা সেদিন রেগে বলেছিলেন, আমার এখন এটা ভাবতেও লজ্জা করছে যে তুমি আমার নিজের ছেলে। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে শ্রাবণীর বিয়ে দিব, যাতে তুই ওকে একটা বেটার লাইফ উপহার দিতে পারিস সেই জন্য। বাট আই অ্যাম সরি টু সে, তুই শ্রাবণীর যোগ্যই না। তোর মতো ছেলের সাথে ওকে বিয়ে দিলে ওর লাইফ ভালো কিছু তো হতোই না, বরং ওর লাইফটা আরও নষ্ট হয়ে যেত। ইরাজ জানে ওর মা এক কথার লোক, ওনার সিদ্ধান্তে কখনো নড়চড় হয় না। আর তাছাড়া শ্রাবণীর বাবা মাও তো এখন জানেন শ্রাবণীর বাড়ি ছাড়ার পেছনে একমাত্র কারণ ইরাজ। ওনারা নিশ্চিত জেনে শুনে এরকম একটা ছেলের সাথে ওনার মেয়েকে বিয়ে দিবেন না।
যে কিনা ওনাদের মেয়েকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে প্রতারণা করেছে। হ্যাঁ, ইরাজের অন্যায়ের জন্য ওকে সবাই মাফ করে দিয়েছে ঠিকই, কিন্তু শ্রাবণীর পাশে জামাই হিসাবে ওকে কেউই কখনো মানবে না। দুপুর 3:30 শ্রাবণী রুমে বসে লাগেজ নিজের জিনিসপত্র ঢোকাচ্ছে আর এক হাতে চোখের কোণে জমে থাকা পানি মুছছে। আজকে এই বাড়িতেও শেষ দিন। এরপর হয়তো কখন আর এই বাড়ির মানুষগুলোর সাথে ওর দেখা হবে না। এই বাড়ির মানুষের সাথে জড়ানোর এত এত স্মৃতি এইসবের সময়ের সাথে সাথে সব মুছে যাবে, ভুলে যাবে ক্ষণিকের জন্য প্রিয় হয়ে ওঠা মানুষগুলোকে। কিন্তু ইরাজকে কেউ কী করে ভুলবে? এই তো মাত্র কিছুদিন হলো ইরাজের জন্য ওর মনে আবারও সুপ্ত কিছু অনুভূতি জন্ম হয়েছিল। পুরনো ধুলো জমে যাওয়া ভালোবাসাগুলো অল্প স্বল্প তাজা হয়ে উঠেছিল। ইরাজের প্রতি একটু একটু করে আবারও দুর্বল হচ্ছিল। সেগুলো কিভাবে এত সহজে স্মৃতির পাতা থেকে মুছবে শ্রাবণী? কিভাবে সবাইকে বোঝাবে? এই কয়েকদিনে এর ছোট্ট ছোট্ট কেয়ারিং ওকে আরও ইরাজের ভালোবাসতে বাধ্য করেছে, ওকে আবারও সেই একই ভুল করতে বাধ্য করেছে যেই ভুল করে ওকে নিজের বাড়ি ছাড়তে হয়েছিল, নিজের পরিবার ছাড়তে হয়েছিল। শ্রাবণী এইসব ভাবনার মধ্যেই দরজায় নক পড়ল। রুমের দরজা খোলাই ছিল। শ্রাবণী ভাবনা থেকে বের হয়ে দরজার দিকে তাকালো, দেখলো দরজার সামনে ফর্মাল পোশাকে ইরাজ দাঁড়িয়ে আছে। শ্রাবণী দরজার দিকে তাকাতে ইরাজ ওর দিকে তাকিয়ে মুচকে হেসে রুমের ভেতর প্রবেশ করলো। কিছুটা কাছাকাছি আসতেই শ্রাবণীর চোখের কোণে জমে থাকা অশ্রুকণাগুলো ইরাজের নজরে এলো। ও খানিকটা চিন্তিত হয়ে পড়লো। এই ব্যাপারে শ্রাবণীকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই হুট করে শ্রাবণীর ছুটে এসে ইরাজকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজল। শ্রাবণীর এমন কাণ্ডে ইরাজ খানিকটা ভরকে গেল। শ্রাবণী শক্ত করে ইরাজকে জাপটে ধরে ওর বুকে মুখ গোজা অবস্থায় ফুপিয়ে কেঁদে উঠল। ইরাজ শক্ট হয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। শ্রাবণী ওকে জড়িয়ে ধরলেও ও শ্রাবণীকে জড়িয়ে ধরল না। শ্রাবণী ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে বেশ অনেকটা সময় কাঁদলো। ধীরে ধীরে ওর কান্নার গতি আরও বৃদ্ধি পেল। ইরাজের বুকের ভিতর উত্তাল ঝড় শুরু হলো। ও নিজেকে সামলে রাখার দায় হয়ে দাঁড়ালো। ওরও ইচ্ছে করলো এই মুহূর্তে শ্রাবণীকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে, কিন্তু ও তো সেটা পারবে না। সময় এবং পরিস্থিতি দুটোই ওকে বুঝিয়ে দিয়েছে শ্রাবণী আর ওর বিচ্ছেদটা চিরধার্য। এখন তোকে দুর্বল হলে চলবে না। ইরাজ দু হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করে নিজেকে শক্ত করলো। শুকনো একটা ঢোক গিলে ম্লান হেসে বলল, আমি হয়তো তোমার যেই ক্ষতি করেছি তার ক্ষতিপূরণ হয়তো আমি কখনোই করতে পারবো না, কিন্তু আমার জন্য তুমি তোমার যে পরিবারকে হারিয়েছিলে সেই পরিবারকে আমি আবারও তোমার কাছে ফিরিয়ে দিলাম। আশা করি এবার তুমি একটু হলেও আমাকে ক্ষমা করতে পারবে। আমার উপরে জমিয়ে রাখা রাগের মাত্রাটা কিছুটা হলেও কমাতে পারবে। শ্রাবণী কোনো প্রতিক্রিয়া দেখালো না, আগের মতোই কাঁদতে রইল। ইরাজ ওর কম্পনরত একটা হাত শ্রাবণীর মাথার উপর রাখলো, বুকে পাথর রেখে শুকনো কণ্ঠে বলল, কেঁদো না শ্রাবণী, নিজেকে শক্ত করো। তেতো অতীত কম বেশি সবারই থাকে, কিন্তু সেখান থেকে মুভ অন করতে জানতে হয়। আমি চাই তুমিও লাইফে মুভ অন করো। তোমার নিজের মতো ভালো পার্সোনালিটির একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে পাও এবং তোমার ভাঙাচোরা লাইফটা আবারও সুন্দর করে সাজিয়ে নাও। ইরাজ কথাটা বলে শেষ করার সাথে সাথে শ্রাবণী দু হাত দিয়ে জোরে ওর বুকে ধাক্কা দিল। আকস্মিক ধাক্কা ইরাজ টাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে গেল। নিজেকে কোনো রকম সামলে অবাক হয়ে তাকালো শ্রাবণীর দিকে। শ্রাবণী কান্নারত ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে আছে ইরাজের পানে। ও তো ভেবেছিল ইরাজ ওকে আটকানোর জন্য এসেছে, অথচ ইরাজ ওকে সান্ত্বনা দিচ্ছে, বলছে লাইফে মুভ অন করে নতুন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে। কীভাবে পারছে ওই কথাগুলো বলতে? ও কি জানে না ওর প্রতি শ্রাবণীর অনুভূতিগুলো কি? শ্রাবণী চেঁচিয়ে উঠল, রাগে গিজগিজ করতে করতে বলল, কেন এসেছেন আপনি সান্ত্বনা দিতে? কে চেয়েছে আপনার কাছে সান্ত্বনা? চলে যান এখান থেকে। শ্রাবণীর চেহারায় রাগ থাকলেও ওর চোখে অনবরত পানি পড়ছে। ইরাজ মায়া ভরা দৃষ্টিতে বেশ অনেকটা সময় তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। এরপর ফস করে একটা শ্বাস ছেড়ে বলল, অফিসে আমার আর্জেন্ট কিছু কাজ পড়ে গেছে, এখনই আমাকে সেখানে যেতে হবে। তাই ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে একবার দেখা করে যাই। আর তো দেখা হবার চান্স নেই। যাই হোক, বেস্ট অফ লাক ফর ইউর নিউ লাইফ। সাবধানে যেও, আমি আসছি। কথাটা বলে ইরাজ জোরপূর্বক ম্লান হেসে রুম থেকে বের হয়ে গেল। ইরাজ যেতেই শ্রাবণী বেডের উপর ধপ করে বসে পড়ল। দু হাত দিয়ে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। ওর এখান থেকে যাওয়া যতটুকু বা আশা ছিল সেটুকু ইরাজের এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে নিভে গেল। ওকে না আটকেই কেন চলে গেল ইরাজ? কেন ওকে একবার এখানে থাকার জন্য বললো না? কেন বললো না আমি তোকে ভালোবাসি শুক্তারা, তুমি আমাকে ছেড়ে যেও না? তাহলে কি ইরাজ ওকে চায় না ওই ইরাজের লাইফে থাকুক? ইরাজ বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে আসতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। দু চোখে অশ্রুকণা ভিড় করে চোখের সামনে সব কিছু আবসা হয়ে গেল। বুকের মধ্যে কি এমন যন্ত্রণা শুরু হলো, মনে হলো হৃৎপিণ্ডটা ছিঁড়ে বাড়ির ভেতরে
রেখে চলে এসেছে। ইরাজ জানে শ্রাবণীর চোখের সামনে থেকে চলে যাওয়াটা ও কিছুতেই সহ্য করতে পারবে না, তাই আগে ভাগেই বাসা থেকে বের হয়ে চলে এসেছে, যাতে ওর এই অস্বাভাবিক আচরণ শ্রাবণীর সামনে ধরা না পড়ে। সেই জন্য যাকে আটকানোর সাধ্য ওর এখন নেই, তার সামনে শুধু শুধু নিজের দুর্বলতা প্রকাশ করে তার কষ্টের ভাগ বাড়িয়ে দিয়ে কি লাভ। শ্রাবণী বাড়িতে এসেছে আজ প্রায় 2 মাস হলো। এখানে এসেও নিজের পরিবারকে কাছে পেয়ে যেমন খুশি হয়েছে, তেমনি ভালোবাসার মানুষটার সাথে বিচ্ছেদের অনলে প্রতিনিয়ত ওর হৃৎপিণ্ডটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই 2 মাসে ওই বাড়ির কারোর সাথে শ্রাবণীর আর দেখা হয়নি, তবে সূচনা আর ওর বাবা মার সাথে ফোনে শ্রাবণীর বেশ কয়েকবার কথা হয়েছে। ওনারা সবাই শ্রাবণীকে ভীষণ মিস করেন, শ্রাবণী ওনাকে মিস করে, তবে যেই মানুষটাকে শ্রাবণী বেশি মিস করে তার কোনো হদিশ ওর জানা। ওই বাড়ি থেকে চলে আসার পর শ্রাবণী না ইরাজের সাথে দেখা করেছে আর না কোনো কথা হয়েছে। ও কয়েকবার চেয়েছিল ইরাজের নাম্বারে কল করতে, কিন্তু অভিমান আর জড়তার জন্য কলটার হয়ে ওঠেনি। সূচনা ওর বাড়িতে লোকদের সাথে শ্রাবণী যখন কথা বলে তখন বারবার চায় ওদের কাছে ইরাজের ব্যাপারে জিজ্ঞেস করতে, কিন্তু কোথাও একটা আটকা আছে। লজ্জা ভয়রা এসে ওকে চারপাশ দিয়ে ঘিরে ধরে। মনে হয় এখন তো সবাই ওদের বিষয়টা সবটা জানে। এখন যদি ওইভাবে সারাদিন ইরাজের ব্যাপারে জানতে চায় তাহলে সবাই কি ভাববে। আর তাছাড়া ও যেমন ইরাজের খোঁজ নেয়নি, ইরাজও তো তেমন ওর খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি। এই 2 মাসে ওকে একটা ফোন পর্যন্ত করেনি। ইনফ্যাক্ট সেদিন শ্রাবণী যখন ইরাজের বাড়ি থেকে চলে এসেছিল, ইরাজ ওকে একটাবার আটকানো পর্যন্ত চেষ্টা করেনি। এর মানে তো এটাই দাঁড়ায় শ্রাবণী ইরাজের থেকে দূরে থাকলে ইরাজের কিছু যায় আসে না। ওর মনে শ্রাবণীর জন্য কোনো রকম অনুভূতি নেই। যদি থাকতো তাহলে ও তো এতদিনে একবার হলেও শ্রাবণীর খোঁজ নিত, শ্রাবণীকে একটা কল করতো। ও যখন সেটা করেইনি তখন শ্রাবণী ধরেই নিচ্ছে যে ওকে ছাড়া ইরাজ দিব্যি ভালো আছে। দরজায় নক পড়ার শব্দে শ্রাবণী নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। মাথা তুলে সামনে তাকাতেই দেখলো ওর বাবা মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণী ঝটপট 2 হাতের উল্টো পিঠ দিয়ে নিজের গালে পড়িয়ে পড়া পানিটুকু মুছে নিল। ওর বাবা সেটা চোখে আলো না। তিনি দরজার কাছে দাঁড়িয়ে মৃদু আওয়াজে বললেন, মা আসবো? শ্রাবণী তড়িঘড়ি করে নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে পড়ল। জোরপূর্বক মৃদু হেসে বলল, আসো না বাবা, আমার রুমে আসতে তোমার আবার পারমিশন নেওয়ার লাগে? শ্রাবণীর বাবা হালকা হাসলেন। গুটি গুটি পায়ে এগিয়ে এসে শ্রাবণীর মুখোমুখি বেডের উপর বসলেন। খানিকটা আদ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ বাবা, একদম ঠিক আছি। আমার আবার কি হবে? শ্রাবণীর বাবা দীর্ঘশ্বাস ফেললেন। এক হাত ওর মাথায় রেখে উদাসীন কণ্ঠে বললেন, আমি জানি না মা, এখানে আসার পর থেকে লোকজন আড়ালে তোমাকে নিয়ে বিভিন্ন কথা বলছে, কটূক্তি করছে, বাড়িতে এসে নানা প্রশ্নই তোমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে, কিন্তু বাবা হয়ে আমি কিছুই করতে পারছি না। এর জন্য আমি অনেক দুঃখিত মা। শ্রাবণীর চেহারা থেকে হাসিটা মিলিয়ে গেল। ও চুপ করে বসে রইল। শ্রাবণীর বাবা আবারও বললেন, আমি জানি মা, এখানে আসার পর থেকে তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ভাবছি তোমাকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দিব। এতে তুমি সবার উল্টোপাল্টা প্রশ্ন থেকেও মুক্তি পাবে, আর তোমার অতীতের তিক্ত স্মৃতি থেকেও বের হতে পারবে। এবার বলো, আমার সিদ্ধান্তে তোমার কোনো আপত্তি আছে? বাবার কথায় শ্রাবণী থম মেরে কিছুক্ষণ বসে রইল। তারপর ওর বাবার মুখ পানে তাকালো। দেখলে তিনি অতি আগ্রহ নিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শ্রাবণী ফোঁস করে শ্বাস ফেলল। নির্জীব কণ্ঠে বলল, না বাবা, আমার আর এখন তোমার কোনো সিদ্ধান্তেই আপত্তি নেই। তুমি যা ভালো মনে করো করতে পারো। আমি তোমাদের যে কোনো সিদ্ধান্তে রাজি আছি। কথা দিচ্ছি আগের বারের মতো এবার আমি আর কোনো ভুল করব না। মেয়ের কথায় শ্রাবণীর বাবা স্বস্তির নিঃশ্বাস নিলেন। আশানুরূপ উত্তর পেয়ে তৃপ্তিময় একটা হাসি দিলেন। তারপর শ্রাবণীর মাথায় 2 হাত বুলিয়ে দিয়ে খুশি মনে রুম থেকে বের হয়ে গেলেন। শ্রাবণী অনুভূতির শূন্য দৃষ্টিতে ওর বাবার দিকে তাকিয়ে রইল। ভাবলো, যাকে কখনো পাবেই না তার জন্য অপেক্ষা করে শুধু নিজের পরিবারকে কষ্ট দিয়ে ওর কী লাভ। 1 সপ্তাহ পর, 1 বছর আগেরকার মতো আবারও শ্রাবণীর বাড়ি বাহারি সাজে চেজে উঠেছে। আত্মীয় স্বজনদের ভিড়ে পুরো বাড়ি ঘমঘম করছে। বিয়ের আয়োজন পরিচালনা করছে বাড়ির পুরুষেরা। সব ব্যস্ত হয়ে উঠে পড়ে লেগেছে। অতিথিদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় সেদিকে কোনো কড়াভাবে নজর রেখেছেন শ্রাবণীর মা। শ্রাবণী বধূ বেশে জানলার কাছে নীরবে দাঁড়িয়ে সবার ব্যস্ততা দেখছে। ওর বুকের মধ্যে হাতেরও পেটা করছে। না জানি কোন অচেনা ব্যক্তির সাথে আজকে ওর জীবনটা জুড়বে, যাকে চিনবে না, জানে না, কখনো দেখেইনি, তার সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনকে আবদ্ধ হতে হবে। সবচেয়ে বড় কথা একজনকে ভালোবেসে অন্য আরেকজনের সাথে হাসি মুখে সংসার করতে হবে সারাটা জীবন। এসব কিভাবে করবে ও? কিভাবে ইরাজকে ভুলে সম্পূর্ণ অচেনা একটা মানুষকে নিজের স্বামী রূপে গ্রহণ করবে? মস্তিষ্কে হাজারটা চিন্তা। এই চিন্তায় ক্ষণিকের জন্য অবসান ঘটাতে তড়িঘড়ি করে রুমের ভেতর প্রবেশ করলেন শ্রাবণীর মা। রুমের ভেতর এসেই কর্কশ কণ্ঠে শ্রাবণীর উদ্দেশ্যে বললেন, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বাইরে থেকে তোকে স্পষ্ট দেখা যাচ্ছে। এখন যদি বরযাত্রীরা এসেই তোকে জানলার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে তাহলে তারা কি ভাববে বলতো? কথাটা বলতে বলতে শ্রাবণীর মা জানলার
ধারে জানলাটা বন্ধ করে দিলেন। শ্রাবণী মাথা নিচু করে হেঁটে চুপচাপ গিয়ে বেডের ওপর পা ঝুলিয়ে বসে পড়ল। ওর মা আবারও ব্যস্ততা কণ্ঠে বললেন, তোর স্বাস্থ্য শেষ, ওদেরকে বলেছিলাম তোকে খাবার খাইয়ে দিতে, খাইয়েছে ওরা? শ্রাবণী ছোট্ট করে বলল, খাওয়াতে চেয়েছিল, আমি বারণ করে দিয়েছি। আমার খিদে নেই, কিছু খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না, জোর করে হলেও খেতে হবে, না হলে এরপর আর খাবার সুযোগ পাবি না। বিয়ে শেষ হলেই তো ওদের সাথে তোকে চলে যেতে হবে। তারপর ওই বাড়িতে গিয়ে কখন সব রিচুয়াল কমপ্লিট হবে আর কখনই বা তুই খাবি? এর চেয়ে ভালো এখনই খাবারটা খেয়ে নে, তাহলে আমাকে আর টেনশনে থাকতে হবে না। আমি খাবার নিয়ে আসছি, দাঁড়া। কথাটা বলে শ্রাবণীর মা রুম থেকে বের হওয়ার জন্য উদ্যত হলেন। শ্রাবণীর পেছন থেকে মৃদু আওয়াজে মা বলে ডেকে উঠল। উনি দাঁড়িয়ে গেলেন, প্রশ্নবোধক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে শ্রাবণীর দিকে তাকালেন। শ্রাবণী মিনমুনি কণ্ঠে জিজ্ঞেস করল, আঙ্কেল আন্টি সূচনা আপু ওনাদের ইনভাইট করেছিল মা, এখানে কখন আসবে ওনারা? কখন আসবে সেটা কিভাবে জানবো? ইনভাইট তো করেছি, এখন ওনারা যে কোনো সময় চলে আসতেও পারেন, আবার ব্যস্ততা থাকলে আসতে নাও পারেন। কথাটা বলে শ্রাবণীর মা রুম থেকে বের হয়ে চলে গেলেন। শ্রাবণী উদাসীন হয়ে বসে রইল। ভাবল সূচনা আর ওর মা বাবাকে যখন ইনভাইট করা হয়েছে তখন ইরাজকেও নিশ্চয়ই ইনভাইট করেছে শ্রাবণীর বাবা। ইরাজও হয়তো এতক্ষণে জেনে গেছে আজকে শ্রাবণীর বিয়ে। শ্রাবণীর বিয়ে জেনেও কি ইরাজ আজকে আসবে এখানে, নাকি এবারেও ভীতুদের মতো নিজেদের ইমোশনদের লুকিয়ে রাখতে কোথাও গিয়ে বসে থাকবে? শ্রাবণীর মা ওকে খাবার খাইয়ে দিতে দিতে শুনতে পেলেন বাইরে সবাই বলাবলি করছে, বরযাত্রী এসে গেছে। উনি শেষ কয়েক লোকমা ভাত দ্রুত শ্রাবণীর মুখে পুরে দিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেলেন। শ্রাবণী ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে গলায় আটকে থাকা খাবারগুলো কোনো রকম ছাড়িয়ে নিল। আরেকটু হলেই ওর দম আটকে যাচ্ছিল। ও জোরে জোরে কয়েকবার দম নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। শুনতে পেল বাইরে সবাই বরযাত্রীদের আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠেছে। শ্রাবণীর হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। অজানা ভয়ে ওর হাত পা শীতল হতে লাগলো। শ্রাবণী একের পর এক ঢোক গিলতে গিলতে নিজের দুহাত একত্রে করে আঙ্গুল কচলাতে লাগলো। ওর অস্বস্তি ভয়ের সমাপ্তি ঘটিয়ে হঠাৎ কেউ একজন দরজা ঠেলে ওর রুমে প্রবেশ করলো। দরজা খোলার শব্দে শ্রাবণী আতঙ্কগ্রস্ত হয়ে সামনে তাকাতেই ওর চোখ জোড়া খুশিতে চিকচিক করে উঠল। ও বসা থেকে দাঁড়িয়ে এক ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার গলা জাপটে ধরল। খুশিতে আত্মহারা হয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো আপু? আঙ্কেল আন্টি কেমন আছেন? সুজনা এক হাত শ্রাবণীর পিঠে রাখলো, ঠোঁট প্রসারিত করে হেসে বলল, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, বাকিরাও সবাই ভালো আছে। তুমি বলো, তোমার কি অবস্থা? চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? শ্রাবণী সূচনাকে ছেড়ে দিয়ে ওর মুখোমুখি দাঁড়ালো। প্রসঙ্গ ঘুরিয়ে জোরপূর্বক হেসে বলল, তুমি একা এসেছো আপু, নাকি আঙ্কেল আন্টিও এসেছে? একা কেন আসবো? আমার 14 গোষ্ঠীর সবাই এসেছে। বেশ খুশ মজাজে কথাটা বলল সূচনা। শ্রাবণী সূচনার কথার আগা মাথা বুঝতে না পেরে বলল, 14 গোষ্ঠীর সবাই এসেছে মানে? মানে আমার সমস্ত রিলেটিভরা তোমার বিয়েতে বরযাত্রী হয়ে এসেছে। শ্রাবণী অবাক হলো, বোকা বোকা কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে কি তোমার পরিচিত কেউ? সূচনা দুষ্ট হাসি হাসলো, হেয়ালি করে বলল, শুধু আমাদের পরিচিত না, সে তোমারও পরিচিত। শ্রাবণীর অবাকের মাত্রা আগের থেকেও আরও বেড়ে গেল। ও ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আমারও পরিচিত? কে সে? এর শ্রাবণী ইরাজের নামটা নিতেই যাচ্ছিল, তখনই হঠাৎ কেউ একজন ওকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলে উঠল, আমি। শ্রাবণী আর সূচনা দুজনেই ঘুরে দরজার বাইরে তাকালো। দরজার বাইরে পাঞ্জাবি পরা এবং মাথায় টোপর দেওয়া অবস্থায় রিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণীর মাথায় আকাশ ভেঙে পড়ল। রিশান মুচকি হেসে এক পা দু পা করে হেঁটে এসে শ্রাবণীর সামনে দাঁড়ালো। চেহারায় খানিকটা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, তোমার বিয়েটা আমার সাথে ঠিক হয়েছে, একটু পরে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাব। রিশানের কথা শুনে শ্রাবণী হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আচমকা ধপ করে ওর মাথায় আগুন জ্বলে উঠল। ওর রাগে ফোঁসফোঁস করতে করতে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো।
হঠাৎ ওর নজর গেল ওর রুমের রিডিং টেবিলের উপরে থাকা কাচের ফুলদানিটার উপর। শ্রাবণী ধূপধাপ করে পা ফেলে ফুলদানিটার দিকে এগিয়ে গেল। ওটাকে হাতে নিয়ে কোনো কিছু না বলেই হঠাৎ রিশানের দিকে ছুঁড়ে মারল। রিশান দ্রুত মাথা নিচু করে ফেলল, সাথে সাথে ফুলদানিটা ওর মাথার উপর দিয়ে উড়ে গিয়ে দেয়ালের সাথে আছড়ে পড়ল। এত জোরে ধাক্কা লাগায় ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে ঝনঝন করে শব্দ তুলে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রিশান ও মা গো বলে চিৎকার দিয়ে উঠল। সূচনা অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। রিশান সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলল, বাপরে, একটুর জন্য বেঁচে গেছি। বাঁচাচ্ছি তোকে। তোর এত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে এসেছিস? তোকে আজকে আমি খুন করেই ফেলবো। তারপর দরকার হলে আমি স্বেচ্ছায় পুলিশের কাছে সারেন্ডার করে ফাঁসিতে ঝুলব। দাঁত কিরমির করে কথাটা বলে শ্রাবণী গটগট করে হেঁটে রিশানের দিকে এগিয়ে গেল। নিজের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে 2 হাত দিয়ে রিশানের গলা চেপে ধরল। কয়েক সেকেন্ড পেরিয়ে যেতেই রিশানের দম আটকে যেতে লাগলো। ওর চেহারার রং বিবর্ণ হয়ে খুক খুক করে কাশি শুরু হয়ে গেল। সূচনা থম মেরে হা করে তাকিয়ে শ্রাবণের কাণ্ড দেখতে লাগলো। রিশান আটকে আসা কণ্ঠে কাঁচতে কাঁচতে সূচনার উদ্দেশ্যে বলল, আপি বাঁচাও আমাকে, এই মেয়ে তো মনে হচ্ছে আজকে আমাকে মেরেই ফেলবে। রিশানের চিৎকারে সূচনার হুঁশ আসলো। ও দ্রুত এগিয়ে এসে রিশানের গলা থেকে শ্রাবণীর হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। শ্রাবণীর দাঁত কটমট করতে করতে সূচনার উদ্দেশ্যে বলল, আপু প্লিজ তুমি দূরে সরে যাও। আজকে আমার হাত থেকে এটাকে কেউ বাঁচাতে পারবে না। এটার জন্যই আমার লাইফে যত রকমের প্রবলেম শুরু হয়েছিল। আজকে একে জানে মেরে আমি আমার লাইফের সমস্ত প্রবলেম থেকে নিজেকে মুক্তি করব। কথাটা বলে শ্রাবণী আগের থেকে আরও শক্ত করে রিশানের গলা চেপে ধরল। সূচনা দাঁতে দাঁত চেপে রিশানের উদ্দেশ্যে বলল, রোশনের বাচ্চা, তোকে আগেই বলেছিলাম এরকম ড্রামা না করতে। এখন দেখেছিস তো তোর এই জঘন্য ড্রামার জন্য কি হচ্ছে। রিশান চিৎকার করে বলল, আমার ভুল হয়ে গেছে আপু, আমি আর এইরকম করব না। প্লিজ তুমি আমাকে এই দানবিনীর হাত থেকে বাঁচাও। সূচনা কোনো মতে শ্রাবণীকে টেনে রিশানের থেকে দূরে সরিয়ে আনলো। রিশান গলায় হাত দিয়ে কাঁচতে লাগলো। শ্রাবণী আরও ওকে মারার জন্য তেড়ে যেতে লাগলো। রিশান দিশেহারা হয়ে ভয়ার্ত দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকালো। ওর সামনে হাত জোর করে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর মেরো না মেরি জান, এরপর মারলে আমার একদম ওপরের টিকিট কনফার্ম হয়ে যাবে। আমি তো ব্যাস তোমার সাথে মজা করছিলাম, না হলে আমার ঘাড়ে কটা মাথা যে আমি তোমার মতো একটা রাক্ষসী মেয়েকে বিয়ে করব। শ্রাবণী থমকে গেল, অবাক কণ্ঠে বলল, মানে তোমার বিয়ে আমার সাথে না, ইরাজের সাথে ঠিক হয়েছে। আমি তো তোমার রিয়াকশন দেখার জন্য এইসব বলে মজা করছিলাম। কথাটা বলে রিশান ওর মাথা থেকে টোপরটা খুলে শ্রাবণের হাতে ধরিয়ে দিল। তারপর ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, এই নাও তোমার বরের টোপর, সে ছাদে গিয়েছে, তোমার জন্য অপেক্ষা করছে, যাও গিয়ে দেখা করে আসো। শ্রাবণী টোপরটা হাতে নিয়ে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল। নিজের কানকে যেন ওর বিশ্বাস হলো না। ও অবশেষ চোখে সূচনার দিকে তাকালো। সূচনা মুচকি হেসে উপর নিচ করে মাথা নাড়ালো। যার মানে রিশান যা বলছে সত্যি বলছে। অনাকাঙ্ক্ষিত পাওয়া এরূপ খবরে খুশিতে শ্রাবণীর দু চোখ পানিতে চিকচিক করে উঠল। রিশান ধমকের স্বরে বলল, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও ওপরে, না হলে তো এরপর তোমার বর এসে আমাকে পেটাবে। আমি এখানে সবার মার খেতে আসিনি, বিয়ে খেতে এসেছি। শ্রাবণী আর 1 সেকেন্ডও ওখানে দাঁড়ালো না। এক হাতে টোপর ধরে অন্য হাত দিয়ে শাড়ির কুচি উপরে উঠিয়ে ছুট্টে রুম থেকে বের হয়ে আসলো। তারপর সিঁড়ি বেয়ে এক দৌড়ে ছাদে উঠল। নজর গেল ছাদের পূর্ব পাশে রেলিংয়ের দিকে। সেখানে একজন সোনালি রঙের শেরওয়ানি পরে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। শ্রাবণীর চেহারায় খুশির ঝলক ফুটে উঠল। চোখের কোণে অশ্রুকণা এসে জমা হলো। ও কাঁপা কাঁপা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, ইরাজ। ইরাজ পিছনে ঘুরে শ্রাবণীর দিকে তাকালো। ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে ভ্রু নাচালো। শ্রাবণী থম মেরে ঠায় দাঁড়িয়ে রইল। ও চারপাশের সব কিছু যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রুর বিন্দুগুলো নীরবে গাল গড়িয়ে পড়তে লাগলো। ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ইরাজের দিকে। ইরাজ ঠোঁট প্রসারিত করে ভুবন বুলানো একটা হাসি দিয়ে দুহাত মেরে
চোখ দিয়ে ইশারা করে শ্রাবণীকে কাছে আসতে বলল। শ্রাবণী টোপরটা নিচে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে ইরাজের বুকে ঝাঁপিয়ে পড়ল। ওকে শক্ত হাতে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। ইরাজও পরম যত্নে দু হাতে আগলে নিল নিজের শুকতারাকে। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল তৃপ্তির হাসি। শ্রাবণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম আমি আপনাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমাদের বোধহয় আর কোনো দিনও দেখা হবে না, কিন্তু কখনো ভাবিনি আপনাকে আবারও চোখের সামনে দেখতে পাবো, তাও আবার এভাবে। ইরাজ ওর বুক থেকে শ্রাবণীর মাথা উঠিয়ে খানিকক্ষণ শ্রাবণীর কান্নারত মুখখানার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর শ্রাবণীর কপালে গভীরভাবে নিজের ঠোঁট ছোঁয়ালো। শ্রাবণী অশ্রু টলমলে দৃষ্টিতে ইরাজের অক্ষিদয়ের দিকে তাকালো। দুজনের দৃষ্টি একে অপরের দিকে নিবদ্ধ হলো। ইরাজ মোহনীয় ভঙ্গিতে নেশাভরা কণ্ঠে বলল, কিন্তু আমি তো ভেবেছিলাম যাকে এতটা ভালোবাসি তাকে কিভাবে হারিয়ে যেতে দেই বলো? তোমাকে ভালোবাসার প্রথম যে সুযোগটা আমি হাতছাড়া করেছিলাম, দ্বিতীয়বার আর সেই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তোমাকে আমি সারা জীবনের মতো আমার করে নিতে চাই, আমার ছোট্ট আকাশে শুকতারা বানিয়ে রাখতে চাই। আমি জানি আমি তোমার জীবনে দুঃখ হয়ে ধরা দিয়েছিলাম, কিন্তু আমি চাই তুমি আমার জীবনে এক ফলে সুখ হয়ে ধরা দাও। রাতের অন্ধকারে আকাশে যেমন জল সন্ধ্যাতারারা উঠে আকাশকে আলোকিত করে তোলে, তেমনই আমিও চাই তুমি শুকতারা হয়ে এসে আমার আঁধারে ঢাকা জীবনকে আবারও প্রজ্বলিত করে ভালোবাসাময় দীপশিখা দিয়ে সাজিয়ে তোলো। হ্যালো বন্ধুরা, আশা করি গল্পটা ভালো লেগেছে আপনাদের। যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তীতে কেমন টাইপের গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। আপনারা পাশে থাকলে আমরা চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।